আজকে ডিবেটে জানি আমরা কথা বলবো ভীষণভাবে গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে, কারণ আজকে আইএনডিআইএ জোটের চতুর্থ বৈঠক। আর কিছু সময় অপেক্ষা, তারপরে এই বৈঠকে বসবেন যারা রথী মহারথী রয়েছেন, এই বিরোধী রাজনৈতিক দলের যারা মাথারা রয়েছেন। কিন্তু যেটা প্রশ্ন উঠছে যে এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল দাবি করেছেন যে বাম বা কংগ্রেসের সঙ্গে জোটে ওনার কোনো আপত্তি নেই। বিজেপির বিরোধিতায় বাম বা কংগ্রেসের সঙ্গে তিনি একযোগে লড়তে রাজি আছেন, তিনি আসন সমঝোতাও করতে রাজি আছেন। তিনি বলছেন তিনি আসন সমঝোতা করতে রাজি আছেন। বাম কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ভাবাই যায় না। খুব স্বাভাবিকভাবেই পাল্টা একটি পোস্ট এলো বিরোধী দলের কাছ থেকে, অর্থাৎ সুজন চক্রবর্তী বাম নেতা, তিনি এটি পোস্ট করলেন এবং যে পোস্টে পরিষ্কার উনি বলছেন যে এটা কিভাবে সম্ভব, ভূতের মুখে কি তাহলে রাম নাম? আর এই দোস্তি কুস্তির আখড়ায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে আসন সমঝোতা। লোকসভা ভোটের আগে কোথাও কি ছন্ন ছাড়া ইন্ডিয়া? একদল বলছে আসন সমঝোতা করতে প্রস্তুত, আরেক দল সেটা আদৌ মানবে কিনা সেই নিয়ে প্রশ্ন থাকছেই। চতুর্থ আইএনডিআইএ বৈঠকের আগে আরো কি ঘোট পাকতে চলেছে, নাকি শেষ পর্যন্ত ফর্ম হবে একটা বিরোধী জোট, সেটা সময়ের অপেক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে বক্তব্য রেখেছেন এই আসন সমঝোতা সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, কি বলেছেন শোনাবো আপনারা। Somebody must bail the cat. Meaning, I don't have any problem if they have the genuine things. But Bengal, you know that they have only 2 seats. I am open to talk. I am open to discuss. It is their choice. I cannot make any comments about any political party. किसी का साथ मेरे को बात ही नहीं हुआ. এরপরে সুজন চক্রবর্তী একটি পোস্ট করলে, আমি সেই পোস্টটা একটু ফুল ফ্রেম আপনাদের দেখাতে চাইবো, যেখানে উনি বলছেন যে ভূতের মুখে রাম নাম, এটা কিভাবে সম্ভব? মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সমঝোতার কথা হঠাৎ কি হলো? বাংলায় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বামেদের লড়াই, ভিন রাজ্যে তৃণমূল নেই, এবং সেখানে গোয়ার মতো রাজ্য যেটা বিজেপির সুবিধার্থে, যেখানে তৃণমূল, বামেদের সমঝোতার প্রশ্নই ওঠে না। সুজন চক্রবর্তী বাম নেতা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। সুজনবাবু, স্বাগত জানাই আপনাকে সিএনএ। ভূতের মুখে রাম নাম আপনি যে পোস্ট করেছেন, সেখানে একদম প্রথম শুরুর লাইনটা হচ্ছে ভূতের মুখে রাম নাম, বামেদের সাথে সমঝোতা করা মমতার মুখে হঠাৎ কি হলো? কি হবে সুজন বাবু যদি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে হাত মেলাতে চান বিজেপি বিরোধিতায়? উনি যে কথা বলছেন যে বিজেপি বিরোধিতায়, আপনারা কি হাত বাড়াবেন? বিজেপি বিরোধিতায় মমতা ব্যানার্জির আন্তরিকতা, এটা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আছে, থাকাটা স্বাভাবিক। বিজেপির সাহচর্যে দল করেছেন, বিজেপির সাহচর্যে ভিন রাজ্যে চলেন, পশ্চিমবাংলায় বিজেপিকে নিয়ে এসেছেন, বিজেপির সঙ্গে সরকার করেছেন। আজকে বিজেপি যে লাফাচ্ছে তার দায় পুরোপুরি অস্বীকার করার সুযোগ তার নেই। তার চেয়েও বড় কথা হচ্ছে, আরে উনি তো লাল ঝান্ডা যেন কোথাও দেখা না যায়, উনি আর শুভেন্দু মিলে তো সেই তো গল্প নিয়েই চলছিলেন। এখন বুঝেছেন যে তাদের লাভ হলো না, সেই কারণে পাকের মধ্যে পড়েছেন, পাকের মধ্যে ইচ্ছা করেই পড়েছেন, যারা দুর্নীতিতে ডুবেছেন। এখন তার হাত ধরার জন্য বিজেপি ইস্যু আর কেউ আছে বলে আমার মনে হয় না। উনি বিজেপির আশপাশে থাকুন, জোটের বৈঠকের পর উনি বিজেপির নেতাদের সাথে দেখা করবেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাইডলাইনে মিটিং করবেন, কি আলাপ আলোচনা হলো নিশ্চয়ই ওখানে পারস্পরিকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বিনিময় করবেন, ওনার ব্যাপার। উনি তো আর রাজ্যের স্বার্থে যাচ্ছেন না, তাহলে অফিসার থাকতো, তাহলে কাগজপত্র থাকতো, উনি দলীয় কাজের জন্যই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। ফলে উনি চলুন ওনার মতন, অসুবিধা কি আছে? বাংলার বাইরে তৃণমূল নেই, সমঝোতা প্রস্তুতই নেই, সুযোগই নেই। বাংলায় তৃণমূল বাম এক জায়গাতে বেলার মতো কোনো জায়গা নেই। নতুন কোনো কথা না, যা চিরকাল আমরা বলে এসেছি, যা মমতা ব্যানার্জি মাঝে মধ্যে বলেন, মাঝে মধ্যে উল্টো বলেন, আমরা বরাবরই একই কথা বলছি। কিন্তু সুজনবাবু, যখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা হাত বাড়াচ্ছেন, সমঝোতার কথা বলছেন, সেই সময়ে আপনারা যদি পিছপা থাকেন তাহলে তো এই জোটের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে যাবে। উনি এখন হাত মেলাবার কথা বলছেন যাতে বিজেপির সুবিধা হয়।
উনি হাত মেলাবার কথা বলছেন যাতে বিজেপির সুবিধে হয়, যাতে তৃণমূলের বিরুদ্ধের ভোট সেইটা বামেদের পক্ষে না এসে সেটাতে বিজেপির দিকে চলে যায়। কেননা বামেরা যদি তৃণমূলের সঙ্গে থাকে আর তৃণমূল যদি বামেদের সঙ্গে থাকে, তৃণমূল বিরোধী অবস্থানের সুযোগটা একা বিজেপি নেবে, তাতে বিজেপির সুবিধা হবে। উনি সেই কারণেই বলছেন। সুজনবাবু, শেষ প্রশ্ন আপনাকে। আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী, এবং আপনি ইতিমধ্যেই সেই অভিযোগ করেছেন যে আগের দিনের বৈঠক কি হচ্ছে সেই নির্যাস প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে যেতেও পারে, এরকম একটি আশঙ্কা প্রকাশ করছেন আপনি। এটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন বিষয়টা। না, যেতে পারে কেন, আমি বলছি যাবে। এই কারণে তো দেখুন, প্রধানমন্ত্রী একেবারে কোমরে দড়ি দিয়ে বেঁধে আনবো বলার পর তিনি রাখি পরাবার জন্য অপেক্ষায় থাকেন, অথবা মোদী ভালো কিন্তু অমিত শাহ খারাপ বলার পর যিনি ভুবনেশ্বরে 3 দিন অপেক্ষায় থাকেন অমিত শাহর সঙ্গে দেখা করবেন বলে, কিংবা মাঝরাতে বা বেশি রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে পিছন দিক দিয়ে বেরিয়ে যান, যাতে রাজীব কুমার সংক্রান্ত সমঝোতাটা সবাই ঠিক মতো টের না পায়, অথবা যে বিরোধী বাংলায় যখন উত্তাল তখন রাজভবনের ঠিক ভেতরে গিয়ে মোদীজির সঙ্গে সাক্ষাৎ করে আসেন। না বোঝার কোনো কারণ নেই যে মমতা ব্যানার্জির মনোভাবটা কি তৃণমূল একটা অফশুট অফ আরএসএস, একটা অফশুট যদি বিজেপি হয় আর একটা অফশুট তৃণমূল। এটা তৃণমূলের নেতারা যখন দলের উপরে রাগ হয়েছে, মুকুল রায় হোক সবুজ চ্যাটার্জি হোক, তারাই বলেছেন। আমি তাদের কথাটাই আপাতত ধার নিলাম, ধরে নিন। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। সুজন চক্রবর্তী বাম নেতা আমাদের সঙ্গে ছিলেন। উনি যে পোস্ট করেছেন সেই পোস্ট এবং খুব স্পষ্টভাবে সেখানে লেখা যে ভূতের মুখে রাম নাম, বামেদের সাথে সমঝোতার কথা মমতার মুখে হঠাৎ কি হলো। দেখা যাক আজকে বৈঠকের পরে কি নির্যাস সামনে আসে। আজকে আলোচনা এগিয়ে নিয়ে যাব। আমাদের সঙ্গে যারা বিশিষ্টরা রয়েছেন এবার তাদের সঙ্গে আলাপ করায় বিজেপি মুখপাত্র শ্রমিক রাহা আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিককে স্বাগত জানাবো এবং রাজনৈতিক পর্যবেক্ষক অনিন্দ সিংহ রায় রয়েছেন, অনিন্দ বাবুকেও স্বাগত জানাবো। আমি একটু অনিন্দদার কাছে শুরুতে আসি। অনিন্দদা, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি মানে জানি যে আপনি সুজন চক্রবর্তীর বক্তব্য শুনেছেন এবং অনেক কিছুই হয়তো আপনার বলার রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে হাত বাড়াচ্ছেন, অন্যদিকে যদি বামেরা এই হাত বাড়ানোটাকে প্রত্যাখ্যান করেন এবং এইরকম একটা আরোপ বা এরকম একটা অভিধা দিতে চান যে বিজেপির হাত শক্ত হচ্ছে এতে, আদতে এটাকে বাংলার মানুষ কিভাবে দেখবেন? এবং এই জোট তৈরি হওয়ার আগেই কোথাও একটা এই জোটের স্বপ্ন সেটা ধূলিসাৎ হয়ে যাবে না তো? বলি আপনাকে, আচ্ছা সুজন বাবুকে আমার কথা শোনা যাচ্ছে? একদম স্পষ্ট। আচ্ছা সুজন বাবুকে একটা কথা জিজ্ঞাসা করুন, ওনাদের পার্লামেন্টে এখন কজন সাংসদ আছে? উনি বলছিলেন না তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ বাইরে কোথাও নেই, সবই মানছি। উনাদের জিজ্ঞাসা করুন উনাদের কটা সিট আছে। পশ্চিমবঙ্গ তো শূন্য হয়ে গেছে, পার্লামেন্টে উনাদের কটা সিট? যারা 2টো সিট নিয়ে আছে পার্লামেন্টে তারা বড় বড় কথা বলছে। আমরা দেখেছি পশ্চিমবঙ্গে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য বামেরা উঠে পড়ে লেগেছিল। কাকতালীয় কিনা জানি না, বিজেপি যত পার্সেন্টেজ ভোট বেড়েছিল সিপিএম এর ঠিক তত পার্সেন্টেজ ভোট কমে গেছিল। যারা শূন্যে বিলং করে তারা কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে যেখানে শক্তিশালী সে সেখানে দাঁড়ায়। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন মানে বিজেপিকে হারাতে গেলে সবাইকে একত্রিত হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য আজকে পশ্চিমবঙ্গে 42টা আসনে জেতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবে তৃণমূলকে কংগ্রেস বা সিপিএম এর সাহায্য নিতে হবে না। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলেছেন একটা বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে, যে বিজেপি নামক এই দলটাকে যদি না সরানো যায় আগামী দিনে ভারতবর্ষে একটা অনেক সমস্যার সম্মুখীন হবে। যে দল গণতন্ত্র মানে না, যে দল মানে মানুষে বিভেদ ঘটিয়ে দেয়, যে দল ধর্ম নিয়ে রাজনীতি করে, সেই দল কি করছে আজকে আমরা দেখেছি গরিব মানুষ গ্যাসের দাম থেকে শুরু করে পেট্রোলের দাম থেকে শুরু করে মূল্য বৃদ্ধি থেকে শুরু করে সর্বত্র সাফার করছে। তাদেরকে সরিয়ে দিতে, যারা 37% ভোট নিয়ে মাত্র, তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য 1:1 এর কথা বলেছিলেন। খুব স্বাভাবিকভাবেই সিপিএম সেটা চাইবে না, কারণ সিপিএম এর তো অর্থের দরকার না, অর্থ তো অনেকদিন নেই, পাচ্ছে না। তো বিজেপি অর্থ যোগাচ্ছে,
বিজেপি তাবেদারি করতে হবে, তাদের তো তামাক খেতে হবে। বেশ, অনিন্দ্যদা, আপনার কথার সূত্র ধরে তাহলে একটু শ্রমিকের কাছে আসবো এবং যেটা জানবো এখানে যে সবাই একথাই বলছেন, মানে বিরোধী রাজনৈতিক দল তারা কেউ একথা বলছেন যে তৃণমূল বিজেপির সঙ্গে জোট করার চেষ্টা করছে, তলায় তলায় তাদের মধ্যে একটা জোটের আবহ। আবার এখন অনিন্দ্যদা যে কথা বলছেন যে বামেরা নাকি বিজেপির সুবিধে করে দিচ্ছে। আদপে বিজেপির সুবিধা কি কোনো রাজনৈতিক দল যারা অ্যাকচুয়ালি বিরোধিতার জায়গায় আছে তারা কি সত্যি করছে শ্রমিক, নাকি বিজেপি নিজের ক্ষমতাতেই বলিয়া? এই বিষয়টা বোঝার জন্য আমাদের কিছুক্ষণের জন্য একটু অঙ্কে যেতে হবে। অঙ্কটা কি? বিগত ভোট অর্থাৎ বিগত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে টোটাল ভোট পড়েছিল 6,32,663, এবং তার মধ্যে আমরা যদি এবারে পার্সেন্টেজ অফ ভোটের বাইরে গিয়ে টোটাল সংখ্যার নিরিখে হিসাব দেখি, তৃণমূল কংগ্রেস সব থেকে বেশি ভোট পেয়েছে, তারা পেয়েছে 2,87,35,420। কিন্তু দ্বিতীয় যে বৃহত্তম দল তাদের প্রাপ্ত ভোটটা কিন্তু পশ্চিমবঙ্গের ইতিহাসে একটা নজির সৃষ্টি করেছে। ভারতীয় জনতা পার্টির প্রাপ্ত ভোট 2,58,50,710। এবং এর পরে যেটা মজা, যারা বড় বড় কথা বলছে আজকে বামেদের প্রাপ্ত ভোট হচ্ছে মাত্র সেখানে 28,37,276। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে মানুষ কতটা বাম বিরোধী হয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস আমাদের শত্রু, তৃণমূল কংগ্রেস রাজ্যের শত্রু, এটা যারা বুঝেছে তারা কোনো মতেই কিন্তু বামেদেরকে ভরসা করতে পারছে না। এর থেকেও মজার বিষয় আর একটা জায়গায় আছে, এখানে নোটার প্রাপ্ত ভোট হচ্ছে 6,46,828। অর্থাৎ নোটা যারা এত সংখ্যায় লোক নোটায় ভোট দিয়েছে তারা পর্যন্ত বিশ্বাস করতে পারলো না বাম তাদের বিকল্প হতে পারে। এর মূল কারণ কিন্তু বিগত দিনে যখন দুবার বাংলার মানুষ সুযোগ পেয়েছিল, একবার বামকে বিরোধী দলনেতা দিতে দেখা গেছিল, একবার কংগ্রেসকে বিরোধী দলনেতা দিতে দেখা গেছিল। কংগ্রেস কি করেছিল? আব্দুল মান্নান বিধানসভার অপোজিশন লিডার, তিনি খড়গপুরের বাই ইলেকশনের পরে অধীর বাবুর বিরুদ্ধে গিয়ে সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছিলেন আমাদের মমতাকে সাহায্য করা উচিত, তার কারণ এখানে বিজেপিকে আমাদের হারানো। কিন্তু সেটা সিঙ্গুর আন্দোলনের সময় বিজেপিও মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের পাশে ছিল। এই সিঙ্গুর আন্দোলনে পাশে থাকা আর ভোট অন পলিটিক্স টোটালটা আলাদা বিষয় আছে। তখন সেই সময় সিঙ্গুর আন্দোলনকে যথাযথ মনে করা হয়েছিল, এখনো কেউ বলেনি সিঙ্গুর আন্দোলনে সমর্থন দেওয়া ভুল হয়েছিল, সিঙ্গুর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাওয়া ভুল হয়েছিল, আমাদের কোনো নেতা বলেনি। কিন্তু পলিসি নিয়ে কথা উঠেছে, পলিসি নিয়ে কথাটা উঠতেই পারে, কিন্তু ভোট অন পলিটিক্সে সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা। দেখুন, সংসদীয় রাজনীতিতে দুটো টার্ম ভীষণ ইম্পর্টেন্ট, লিডার অফ দ্য হাউস আর লিডার অফ দ্য অপোজিশন। লিডার অফ দ্য অপোজিশন বলছেন আমাদের লিডার অফ দ্য হাউসকে সাহায্য করা উচিত ভোট অন পলিটিক্সে, তাই জন্য তিনি চিঠি লিখছেন। অর্থাৎ কি ধরনের একটা প্রহসন বাংলার মানুষের সাথে করা হয়েছিল। তো সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে এইখানে কি মনে হচ্ছে জোট এই যে আইএনডিআই এর জোটটা কি মনে হচ্ছে? আজকে তো চতুর্থ বৈঠক কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্যের হাত বাড়াতে চাইলেও বামেরা সেটা কোনোভাবেই চাইছে না, যে এই হাত তারা ধরতে চায় না। এই যে একটা চতুর্থ বৈঠক, এখনো কোনো একটা নির্দিষ্ট রণকৌশলে স্থির হলো না, আসন সমঝোতা অনেক পরের কথা, রণকৌশলে স্থির হলো না, এই জায়গায় দাঁড়িয়ে কি বিজেপি অ্যাডভান্টেজ? না, প্রথম কথা বিজেপি এসব নিয়ে ভাবে না। আমরা ভাবি সাধারণ মানুষের কথা, আমরা ভাবি সাধারণ মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের কথা। আমাদের ম্যানিফেস্টোতে কখনোই এটা থাকবে না যে এরা কি করছে না করছে। তার কারণ দেবারতীদি, তুমি অত্যন্ত দক্ষ সাংবাদিক, অনেক আগে দেখেছো বিগত নির্বাচনে 2019-এ এই যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 17 পার্টির জোট এসে হাত তুলে ধরে নাচানাচি করেছিল, তখন শরৎ যাদব এসে ওখানে বলেছিল বাপর সাটাও, বাপর সাটাও, বাপর সাটাও। অর্থাৎ এদের নিজেদের কাছেই কোনো মুদ্রা নেই,
নিজেদের কাছে একটাই মুদ্রা, মোদি হাটাও। তাই বলতে গিয়ে এরা নিজেদের মধ্যে এদের কোনো ন্যায় নেই, নীতি নেই। আর আমি সর্বোপরি একটা কথা বলবো, ভারতীয় জনতা পার্টি হচ্ছে বিচারধারার পার্টি। আর আজকে আমাদের দুর্ভাগ্য, আমাদের বিরোধী যে জোটটা আছে এরা আচার ধারার পার্টি। আচার ধারা বলতে আমরা যে আচার খাই সেই আচার নয়, দুরাচার, কুয়াচার। It is after election everybody will decide. Joint campaign, yes, why not? I agree. If anybody or alliance they want that I should go for their campaigning, I'm ready. It is after election everybody will decide. Joint campaign, yes, why not? I agree. If anybody or alliance they want that I should go for their campaigning, I'm ready. It is. মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন অনিন্দদা, কিভাবে দেখছেন একজনকে সামনে রেখে বিজেপি অন্তত এগোচ্ছে, সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো যে জোট করছে জানি না শেষ পর্যন্ত কি হবে, সেখানে যদি একটা নির্দিষ্ট নেতৃত্ব না থাকে, একটা নির্দিষ্ট মুখ না থাকে, মানুষ কোন ভরসায় আপনাদের উপর ভরসা রাখবে? কার ভরসা? না, আপনাকে বলি, এই যে কিছুদিন আগে মধ্যপ্রদেশ এবং আর একটা জায়গায় ইলেকশন হয়ে গেল, রাজস্থান, এখানে কি বিজেপির কোনো মুখ্যমন্ত্রীর মুখ ছিল? ছিল না। পরবর্তীকালে ঠিক হয়েছে। এক্ষেত্রে বিজেপি আপনাদের আইডল? তুমি না, সেটা বলছি, আমি একটা এক্সাম্পল দিলাম। মুখ থাকতে হবে এমন কোনো মানে নেই। আগে প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে বিজেপি নামক। তাহলে আমরা ধরে নেব এর পরের বিধানসভা ভোটে এ বাংলায় কোনো মুখ থাকবে না মুখ্যমন্ত্রীর জন্য। আমি আপনাকে বলি দেবতী, মুখ তৈরি করে মানুষ। কে হবে? মানুষ তৈরি করে, এটা রাজনৈতিক দল নয়। তারা তৈরি করতে পারে না। মানুষ বলে দেন কে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছে মানুষ চেয়েছিলেন বলে। যাই হোক, সেটা পরে আসছি। আমার বক্তব্য হচ্ছে, প্রথম কাজ হচ্ছে সাম্প্রদায়িক দল বিজেপিকে টেনে হিঁচড়ে নামিয়ে দাও। কারণ দেশের জন্য ক্ষতিকারক যে দলটি, সে দলটিকে একবারের জন্য থাকতে দেওয়া উচিত নয়। তার জন্য এই ইন্ডিয়া জোট হয়েছে। ইন্ডিয়া জোট হওয়ার একটাই কারণ, বিজেপি নামক সাম্প্রদায়িক দলকে পরাস্ত করে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের চেয়ার থেকে নামিয়ে দাও। এর পরবর্তীকালে সেই চেয়ারে কে বসবে না বসবে সেটা আলোচনার বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, যে যেখানে শক্তিশালী সে সেখানে লড়ুক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকে, মানুষের আবেগ তো আছেন, অনেকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। সেটা চাওয়াটা অন্যায় কিছু নয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একদম সেই দিকে না গিয়ে বলেছেন, আমাদের প্রথম কাজ হচ্ছে নরেন্দ্র মোদীর এই সরকারকে প্রথমে ফেলে দেওয়া, তারপর অন্য কোনো কথা চিন্তা করব। অতএব মানুষের স্বার্থে, মানুষের জন্য, দেশের স্বার্থে, দেশের জন্য এই জোট এগিয়ে যাবে, ইন্ডিয়া বাঁচবে। তারপরে দেখা যাবে কে নেতা হবে। যেহেতু যত মত তত পথ, আবার এই পথ বেশি হয়ে গেলে মুখও তো অনেক বাড়বে। সেক্ষেত্রে এটা ম্যানেজ করা কি সম্ভব হবে আদৌ? কেউ খেয়ে বাড়বে না? অসুবিধার কিছু নয়। প্রথম যে কাজ, আপনার বাড়িতে প্রথম মনে কোন ডাকাত ঢুকেছে, প্রথম কাজটা কি? ডাকাতটাকে বাড়ি থেকে তাড়ানো। সেরকম বিজেপিকে আগে সরাও, তারপর অন্য কথা চিন্তা করবো। দেশের শত্রু এই বিজেপি নামক দলটি, তাকে সরিয়ে দাও। যারা গণতন্ত্র বিশ্বাস করে না, গতকালকে আমরা দেখেছি পার্লামেন্টে কি অবস্থা করেছে। কথা বলতে গেলেই সাসপেন্ড করে দেবে, কথা বলতে গেলেই ইডি সিবিআই করিয়ে দেবে এই দল। না, তাহলে আপনি যখন এই প্রসঙ্গ তুললেনই অনিন্দদা, আমি তাহলে বলি যে অমিত শাহজি সেই সময় বক্তব্য রাখছিলেন এবং ওনার যেটা দাবি বা উনি যেটা পরবর্তী ক্ষেত্রে বলছেন, যে সংসদে হামলা নিয়ে বক্তব্য রাখতে যাচ্ছিলাম, আমাকে সেটা বলতে দেওয়া হয়নি। যে হট্টগোল হচ্ছিল আপনারাই তো শুনতে চাইছেন, বিরোধী রাজনৈতিক দলই তো শুনতে চাইছে যে কি হয়েছে এক্স্যাক্টলি এবং কেন এই ধরনের ঘটনা ঘটলো। যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন সেটা নিয়ে বলতে উঠছেন, তখন বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে যে আচরণ করা হচ্ছে সেটা কি সমীচীন দাদা? সেটাকে আপনি সাপোর্ট করেন? আজকে 13 তারিখে যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটির পরে আজকে কত তারিখ? 19 তারিখে উনি গিয়ে বলছেন কথা বলতে আসবেন। কোথায় ছিলেন এতদিন? আমরা মানুষ জানতে চায়, প্রধানমন্ত্রী যিনি কথায় কথায় মোদি হয়তো মুমকিন হয় বলে হুঙ্কার মারতেন, সেই লোকটি কোথায়? তার দায়ভার নেবেন না? উনি ইন্টারভিউ দিচ্ছেন বাইরে, কেন সংসদে বলতে তার কিসের ভয়? এটা জানতে চাইবেন না সাংসদরা? যেখানে সংসদ কথা বললেও দোষ, না বললেও দোষ, মুশকিল এটাই। একটা এত বড় ঘটনা ঘটেছে, সেখানে তো কিছু তথ্য স্বরাষ্ট্রমন্ত্রীকেও সংগ্রহ করতে হবে। উনি তো এমনি একটা হঠাৎ ঘটনা ঘটেছে তারপরে হঠাৎ করে বলে দিতে পারেন না, ওনাকেও তো তদন্ত প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে।
আমরা দেখেছিলাম মণিপুরে একটা ঘটনা ঘটে গেছে, তার কতদিন পরেও তার কোনো পাত্তা নেই। বারবার সাংসদরা এসে জানতে চেয়েছে মণিপুরে কি ঘটনা ঘটেছে, প্রধানমন্ত্রী এড়িয়ে গেছেন। ঔদ্ধত্য প্রধানমন্ত্রী, তিনি ঔদ্ধত্যপূর্ণ প্রধানমন্ত্রী। কাল সংসদে যে বৃহস্পতি একটা ঘটনা ঘটেছে, বিপজ্জনক যে ঘটনাটি ঘটেছে, তার বিরুদ্ধে তিনি কথা বলবেন না। তিনি কোথায়? তিনি বাইরে কেন ইন্টারভিউ দিচ্ছেন? সংসদে বলতে কি তার অসুবিধা আছে? সমস্যাটা কোথায়? বেশ, শুনি সৌমিকের উত্তর। না, বিরোধীরা অতি অবশ্যই যে যেমন তিনি তেমনই এক্সপেক্ট করেন। এরা ভেবেছিল প্রধানমন্ত্রীও বাচালের মতন বলে দেবেন ছোট ঘটনা, সাজানো ঘটনা, মেয়েটা প্রেগনেন্ট ছিল, ম্যানমেড বন্যা, সায়েন্টিফিক রিগিং, এক্সাক্ট যা মনে আছে একটা বলে দেবে। আসলে সাংসদের গরিমা, যেসব সাংসদরা যারা সাংসদ থাকাকালীন স্পিকারের মুখের উপর কাগজ ছুঁড়ে মারে, স্পিকারের মুখের উপর কালো শাল ছুঁড়ে মারে, তাদের আবার বড় বড় কথা। তারা সাংসদের গরিমাই জানে না। যাদের টিকটক সাংসদরা সংসদে গিয়ে টিকটক নাচ দেখায়, তাদের আবার বড় বড় কথা। অ্যাকচুয়ালি সংসদীয় রাজনীতিতে প্রত্যেকটা শব্দ, প্রধানমন্ত্রী একটা শব্দ বলবে, আমরা চলে যাব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম চলে যাবে, কিন্তু যে কদিন এই দেশ থাকবে, যে কদিন এই দেশের সংসদ ভবন থাকবে, ততদিন পর্যন্ত অন রেকর্ডে প্রত্যেকটা তথ্য থাকবে। প্রধানমন্ত্রী তিনি লিডার অফ হাউস, তার প্রত্যেকটা বক্তব্য আগামী প্রজন্ম পর্যন্ত সারা জীবন থেকে যাবে অন রেকর্ড। তার মুখে বাঁচলামও মানায় না, এটা উনি খুব ভালো করে জানেন বলে এটা পুরোটা তদন্ত সাপেক্ষ। পুরো বিষয়টা নিয়ে তদন্ত হবে। আর তদন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন শ্রমিক অনিন্দদার কিছু বক্তব্য আছে। অনিন্দদা একদম সময় খুব সংক্ষিপ্ত প্লিজ। হ্যাঁ, শ্রমিক যে কথাটা বলছে আমার খুব হাসি পাচ্ছে। সংসদে একটা এত বড় ঘটনা ঘটে গেল, নিরাপত্তার কিছু নেই, সে ব্যাপারে একটি প্রশ্ন করলেন না, একটি উত্তরও দিলেন না। এটার বক্তব্য হচ্ছে সংসদে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি ঘটিয়েছেন কে? আমার বিরোধীদের একটাই প্রশ্ন যে সাংসদ এদের 5টা ইস্যু করেছিলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না কেন? বিরোধীরা জানতে চেয়েছে সংসদে এইভাবে আমি একদম শেষ করবো আজকে অনুষ্ঠান। আমি শ্রমিক আমি একদম শেষ করবো অনুষ্ঠান। আমি একদম একটাই প্রশ্ন দুজনের কাছে রাখতে চাইবো, দোস্তির ফুল ফুটবে না কুস্তির আখড়া তৈরি হবে? আমি এই ইন্ডিয়ার যে জোটের 4র্থ বৈঠক, তার আগে কি পরিবেশ, কি পরিস্থিতি তৈরি হবে, প্ল্যাটারে কি সাজিয়ে দেওয়া হবে, খুব সংক্ষেপে অনিন্দদা কতটা আশাবাদী আপনি আজকের এই বৈঠকে? আমি শুধু নয়, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ আশাবাদী। তারা জানে ইন্ডিয়া জিতবে, ভারত এগোবে। এরা এই বিজেপি সরকার যে অত্যাচার মানুষের জন্য করেছে, যে অন্যায় মানুষের জন্য করেছে, যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সবগুলো যারা ফেলিওর হয়েছে, যারা গণতন্ত্র মানে না, তাদেরকে টেনে হিসেবে নামিয়ে দেবে। শ্রমিক 2024-এ সংসদ ভবন তৃণমূল মুক্ত হবে, আর 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মামাবাড়ি গিয়ে মুখ লুকাতে হবে, আর দিল্লি যাবে হাওয়াই চটি, সে স্বপ্ন পূর্ণ হবে। তিহার জেল বল রাহা হ্যায়, মমতা দিদি আ রহি হ্যায়। বেশ, আজকে সময় শেষ। দুজনকে ধন্যবাদ দেব সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা ক্যামেরার উপর থেকে ছিলেন আপনাদেরও ধন্যবাদ। আজকে INDI এর জোটের 4র্থ বৈঠক এবং ওই বৈঠকের আগে যেভাবে দোস্তি এবং কুস্তির আখড়া জমে উঠেছে, দেখা যাক কি হয়। এই জোট আগামী দিনে আরো বড় জায়গায় ফর্ম করে নাকি একেবারে শুরুতেই ধূলিসাৎ হয়ে যায়।